গাইজ দেখতে পাচ্ছেন কিভাবে বাটা শোরুম বয়কট করতে এসে কিন্তু তারা বাটা শোরুম থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে জুতা। দেখতেই পাচ্ছেন আপনারা ইতিমধ্যে বাটা শোরুম বয়কট করতে গিয়ে লুট করে নিয়ে আসলেন বাটা শোরুম থেকে হাজার হাজার জুতা। শুধু তাই না, অনেক ব্যবসায়ীর দোকান পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। এইবার এই বিষয় নিয়ে সেনাপ্রধান কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন এবং ডক্টর ইউনূস গ্রেপ্তারের অর্ডার দিয়েছেন। আসলে মূলত এগুলো কাজ কে বা কারা করতেছে? অনেকেই বলতেছে এগুলো কাজ করতেছে আওয়ামী লীগেরা, আবার অনেকেই বলতেছে এগুলো করতেছে বিএনপিরা। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাটা শোরুম লুটপাট নিয়ে ডক্টর ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন, সেটা হচ্ছে সঠিক পদ্ধতি। যে কোনো আন্দোলন, আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের মানুষের সমস্যা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, শিশুরা তাদের জীবন সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারছে না, বেড়ে উঠতে পারছে না, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, ভাই বোনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। এটা এক ধরনের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে যে উদ্দেশ্যে আজকের আমরা সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা লকডাউন কর্মসূচির মতো কর্মসূচি পালন করেছি। এই কর্মসূচির জন্য আমি মনে করি যে সেটা শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও শান্তিপূর্ণভাবে অবশ্যই হয়েছে এবং এই শান্তিপূর্ণ উপায়টাকে নস্যাৎ করার জন্য একটা গ্রুপ যে কোনোভাবে পিছনে লেগেও আছে। আমি আগেও বলেছি যে বাংলাদেশে আপনি একটা ভালো উদ্দেশ্যে, ন্যাকামলের উদ্দেশ্যেও কোনো কাজ যদি করেন, সেই কাজের মধ্যেও শয়তান ঢুকানোর জন্য কিছু মানুষ বসে থাকে। যেমন তাবলিগের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দেখেন, 4 জন মানুষকে সেখানে নিহত হতে হয়েছে। এখন কি তাবলিগের জীবদ্দশায় কোনোদিন শুনেছেন যে মানুষকে মারা লাগে, মারা যেতে হয়? এর আগেও আরেকবার 1জন না 2জন মৃত্যুবরণ করেছে। আজকের আন্দোলনের জায়গাটা হচ্ছে আমাদের প্রতিবাদটা কি। আমরা এই দেশের রিক্সা ভেঙে, এই দেশের বাস ভেঙে, গাড়ি ভেঙে তো আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদের ভাষাটা হচ্ছে বিশ্বকে জাগ্রত করা যে আমার এই ভাইয়েরা নির্যাতিত, নিপীড়িত, এই নিপীড়িত ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই, তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। নিশ্চয়ই যাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেটা পৃথিবীর কোনো মানব সভ্যতায় মেনে নেওয়া যায় না। সেটাকে কোনোভাবে কোনো কিছু দিয়ে রিকভারি করার কোনো সুযোগ নেই। কিন্তু কোনো অবস্থা এরকম নেই যে যে কোনো জায়গায় সভ্যতার যদি কোনো ধরনের মানব সভ্যতা সঠিকভাবে পরিচালিত না হয়, সেই কারণে আপনি আপনার দেশে কিংবা আরেক জায়গায় কোনো মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, সেটা করা যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে যেই সকল ব্র্যান্ড সম্পর্কে আমরা বয়কটের ডাক দেই বা মানুষ বয়কট করে, আবার বয়কট করে সেটার আবেগ 3 মাস, 5 মাস, 6 মাস শেষ হয়ে গেলে আবার সেখানেই যায়। এটা আমাদের কালচার। আমি সেই জায়গা থেকে বলছি যে হ্যাঁ, বয়কটের ডাকটা সঠিক হওয়া উচিত, বয়কট করা উচিত। কিন্তু আপনি এটা জানেন যে যে কোনো ব্রাঞ্চ, সেটা পৃথিবীর বড় বড় ব্রাঞ্চগুলো অন্য অন্য দেশে যারা যায়, সেটা ওই দেশের ওনার না, এই দেশের নাগরিকের ব্যবসা প্রতিষ্ঠান। এটা তার একটা প্রতিষ্ঠান, সে এই দেশে তার ওখান থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়ে এসেছে। এই প্রতিষ্ঠানটার কোনো একটা ঝাপ ভাঙলে, দরজা ভাঙলে এই দেশের মালিকেরও ক্ষতি হয়। আপনাকে মাথায় রাখতে হবে, এই ঝাপ ভেঙে কিংবা এখানে চুরি করে কিংবা বাটার দোকানের আপনার শু নিয়ে আপনি লুটপাট করে সেটার মধ্য দিয়ে আন্দোলনের কোনো সফলতা তো নেই। বরঞ্চ আমি মনে করি তাহলে সকল আন্দোলনের যে মূল উদ্দেশ্য, সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, উদ্দেশ্য ব্যাহত হবে। আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে, একে আওয়ামী লীগ বসে আছে বিভিন্ন জায়গায় মিছিলের মধ্যে শয়তানি করার জন্য, অন্য জায়গায় আমাদের যেই ধরনের আন্দোলন করতে হয় সেই আন্দোলনের যে শিক্ষাটা
নামানোর সময় যে শিক্ষা দেওয়া উচিত যে কে কি করবে কে কি করতে পারবে না, সেটাকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা না দেওয়ার পরে যখন কোনো কিছু হয় তখন সেটা নিয়ন্ত্রণে থাকে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আজকের যে ঘটনাগুলো ঘটেছে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কঠিনভাবে এই ধরনের যেই হোক, এমনকি মতের ভিন্ন কোনো মানুষেরও জায়গাটা যদি থাকে সেটাকে সরকারিভাবে সরকারের পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করে সরকার প্রয়োজনে সিলগালা করবে যে আমার দেশে এই প্রতিষ্ঠানটা থাকবে না, এই প্রতিষ্ঠানটা রাখা যাবে না, এটার জন্য সরকারি সিদ্ধান্ত আসতে হবে। কিন্তু কোনো জায়গায় কোনো ব্যক্তির উপরে কারো কোনো অধিকার নাই কোনো আঘাত করার। একটা পয়সা লুট করা তো পরের কথা, কারণ এটা আপনি করতে গেলে আপনার মূল জায়গাটা ব্যাহত হবে। আজকের আপনার প্রতিবাদের ভাষা যদি এই হয়, এই ব্র্যান্ডের জায়গাগুলোর আপনার লুটপাট করা কিংবা সেটা আপনি ওখান থেকে নিয়ে আসা, সেটা এক ধরনের চরমভাবে আপনি আপনার এই আন্দোলনটাকেই নস্যাৎ করার জন্য একটা চক্রান্তের মধ্যে ঢুকে পড়েছেন, আর কিচ্ছু না। সামান্য বুঝবান মানুষও বোঝে। আপনার কাজ কি? আপনি র্যালি করবেন। আপনার কাজ কি? আপনি একটা মিছিল করবেন। আপনার কাজ কি? আপনি মসজিদের সামনে একটা প্রতিবাদ সমাবেশ করবেন। এখন প্রতিবাদ সমাবেশ করতে গিয়ে আপনি রিক্সা গেল, রিক্সাকে ধরলেন, কিংবা কোনো একজন বিদেশি নাগরিক দেখলেন, আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়লেন, কিংবা কোনো একজন ব্যক্তিকে সন্দেহবাঞ্চক কিংবা সঠিকই তিনি ওই সব দেশের পণ্য বিক্রি করছেন বলে তাকে আক্রমণ করবেন, মোটেও কাম্য নয়। ওই দোকানওয়ালা তাকে আপনি সর্বোচ্চ মেসেজ দিতে পারেন যে আমরা প্রতিবাদের ডাক দিয়েছি, আপনার কাছে আমরা আসব না, আপনি এটা বন্ধ রাখলে ভালো। যদি সেটা না পারেন, আপনি গভর্নমেন্টকে আপনি প্রয়োজনে একটা স্মারকলিপি দেন যে বাংলাদেশে এই ধরনের ব্র্যান্ডগুলোকে আমরা মুসলমান রাষ্ট্র হিসেবে মনে করি যে এইখানে যারাই আসছে এরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিংবা আপনার বিদেশে এই ধরনের কার্যক্রম করে আমার দেশের ক্ষতি করছে, আপনি তাদেরকে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানাতে পারেন। সেই জায়গায় আপনি আহ্বান না জানিয়ে যখন এই ধরনের কাজ করবেন, তখন কোনো অবস্থাতেই আপনার বাংলাদেশের ইমেজ যেমন ক্ষুণ্ণ হবে, বিশ্বের দরবারেও আপনাদের আমাদের ইমেজটা ক্ষুণ্ণ হবে। প্রিয় দেশবাসী, আমি বলতে চাই আমাদের দেশে যা হবে তার পিছনে এই ধরনের ষড়যন্ত্র করার জন্য আওয়ামী লীগের চরম একটা ষড়যন্ত্রবাজরা লুকায়িত আছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি গতকালকে থেকেও বলেছিলাম, কারো ফাঁদে পাড়া দিবেন না, আবেগতাড়িত হয়ে কারো ফাঁদে পাড়া দিবেন না। আপনি চাইলেই বাংলাদেশ থেকে সব এম্বাসি বাদ দিয়ে দিতে পারবেন না। এটা দেশ, একটা দেশ পরিচালনার জন্য পৃথিবীর সকল এম্বাসি আপনার লাগবে। এটা মামুবাড়ির আবদার না, বললেই হবে না এটা যাইতে হবে, ওটা থাকবে না, ওটা করবা না। আরে আমার দেশের যে 16 বছরে অসভ্যতা আওয়ামী লীগ করে গিয়েছে সেগুলো সবার আগে বন্ধ করতে হবে। পাসপোর্ট থেকে ওই দেশের নামটা যে তারা নিষিদ্ধ করে গিয়ে নিষিদ্ধ ছিল সেটাকে যে উড্ড করে রেখে গিয়েছে সেগুলোকে আইনগতভাবে সংশোধন করতে হবে। ওই দেশ থেকে যে গোপনে আপনার বিভিন্ন সরঞ্জাম কিনেছে সেগুলো নিষিদ্ধ করতে হবে, কৌশল করতে হবে, বন্ধ করতে হবে। আপনি দোকানপাটের উপরে আপনি সাইনবোর্ড খুলে জুতা চুরি করে আপনার লাভটা কি? এগুলো আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু চোরেরা এগুলো করছে, এবং তার সাথে কিছু অবুঝ মানুষও অনেক সময় হতে পারে আবেগতাড়িত হয়ে করছেন। আমি জানি না কারা এটা করছেন, তারা নিশ্চয়ই ঘৃণিত কাজটা করেছেন। সরকারকে আমি বলবো চুপ থাকার কোনো সুযোগ নেই, ডাইরেক্ট এদেরকে আইনের আওতায় আনবেন, নাম্বার 1। নাম্বার 2, এই যা কিছু ঘটেছে সরকারের ব্যর্থতার কারণে ঘটলে, অবশ্যই ব্যর্থতা, আপনি যেহেতু এটা করেন নাই, বুঝ ব্যবস্থা দেন নাই, আমি মনে করি প্রত্যেকটি ব্যবসায়ীর তার ক্ষতিপূরণ আপনি দিয়ে দিতে হবে, অবশ্যই এই ক্ষতিপূরণ দিতে হবে। এরপরে পরবর্তীতে আইন সিদ্ধভাবে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে বন্ধ হবে, আর যদি আইন অনুযায়ী ওটা খোলা থাকে তাহলে খোলা থাকবে। কাজ হচ্ছে আপনার, আপনি পণ্য কিনবেন না, আপনি বয়কট করছেন, আপনি সেখানে যাবেন না, আপনি সেটা করবেন না, আপনি সেটা খাবেন না। বাংলাদেশে মদের বারও আছে, বাংলাদেশে ক্লাবও আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক যেগুলো আপনার কাছে অপসংস্কৃতি, যেগুলো আপনার কাছে না যায়, যেটা চলবে না বলে আমরা বলি ওয়াজ মাহফিলে চলে, সবই বাংলাদেশে চলমান আছে। বাংলাদেশে সিনেমা হল আছে, গান আছে, বাদ্য আছে, সবই আছে। যার প্রয়োজন সে যায়, যার প্রয়োজন না সে যায় না। একটা দেশ আপনার মন মতো চালানো যাবে না, আপনি যা বলবেন তাই চলবে না। এই দেশটা এখন পর্যন্ত আপনার মন মতো চালানোর মতো যে আইন কাঠামো সেটা নয়, এই জিনিসটা সবার আগে বুঝতে হবে। আর একটা জিনিস আপনাকে সবার আগে বুঝতে হবে, যাই করবেন ওরা কিন্তু চাপিয়ে দেবে ইসলামের উপরে। ওরা আমাদেরকে ধ্বংস করবে, আমাদেরকে শেষ করবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদের রক্ত খেয়ে ফেলবে, তাতে সমস্যা নাই। আপনি যখন কিছু করবেন, যেহেতু আপনি দুর্বল, আপনার মিডিয়া নাই, আপনার টাকা নাই, আপনার টেকনোলজি নাই, আপনার কিচ্ছু নাই, আপনি ভিখারি, তা আপনার যখন নাই, আপনাকে যা বলবে সেটাই আপনার বিশ্বের কাছে চলে যাবে। এ কারণে আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্কতার বিকল্প নাই।
আপনার মন চায় না আপনি সিনেমা হলে যাবেন না, কিন্তু সিনেমা হল আপনার ভাঙার কোনো অধিকার নাই। আপনার মন চায় না মদের দোকানে যাবেন না, কিন্তু মদের দোকানে আপনার ভাঙার কোনো অধিকার নাই। রাষ্ট্র যদি সেটায় কোনো হস্তক্ষেপ না করে, আপনি সেটাকে করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমি কিন্তু আমার পেজে যারা ফলোয়ার দেখবেন, আপনাদের অতিরঞ্জিত আবেগ দিয়ে কোনো কিচ্ছু নেই। আমি বরং গতকালকের এই বাংলাদেশে আন্দোলন হবে, আমি তো জানি আন্দোলনটাকে সঠিকভাবে পরিচালিত হয়, সেজন্য রাতের বেলা আগেই মেসেজ দিয়ে রাখছি, কারো ফাঁদে পাড়া দিবেন না। দেখবেন এখন সবচাইতে এই নিগৃহীত মানুষের জন্য মায়া বেশি থাকবে এই পতিত স্বৈরাচারের, পতিত শেখ হাসিনার। কেন জানেন? ও চায় এই বাংলাদেশে একটা গ্যাঞ্জাম লাগাইতে, ও চায় বাংলাদেশে একটা সন্ত্রাসী কাজ করতে, ও চায় বাংলাদেশে এই ধরনের বিভিন্ন ষড়যন্ত্র করে সেগুলোকে আবার বিভিন্ন জায়গায় প্রচার করতে। বিশেষ করে কি চায় জানেন? আপনাদের ছবিগুলো যদি একটু টুপি লাগাইয়ে তুলতে পারে, দাড়িওয়ালা দিয়ে তুলতে পারে, তাইলে তো আরো লাভ, যে এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে চিত্র। আপনি সেজন্য সতর্ক থাকতে হবে। এমনকি জায়গা জায়গায় কলেমার মিছিলও দরকার নাই, প্রয়োজন মাফিক আপনার কলেমার মিছিল হবে। কলেমা বাস্তবায়ন দরকার, কলেমার মিছিলের চাইতে কলেমার অ্যাক্টিভিটিস বাড়ানো দরকার। আপনার সেখানে আবার কিসের মানে দেখা যাবে যে আপনাকে হঠাৎ করে আবেগ দিয়ে বলবে কলেমার মিছিল বন্ধ করবে, এত বড় সাহস। আরে কেউ বন্ধ করতে আসে নাই। আমার এখন দরকার যেই রাষ্ট্রের পক্ষে আমি কথা বলছি, সেই রাষ্ট্রের একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়ানোটা আমার জন্য দরকার। আমার জন্য দরকার বিশ্ববাসীকে আকৃষ্ট করা আমার দেশে আমার কি হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে যদি আপনারা না পারেন, তাহলে আপনারা বাংলাদেশের সফলতা নষ্ট করে দিবেন। আমি সরকারকে বলছি, দ্রুততম সময়ের মধ্যে বিচার তো করবেনই, পাশাপাশি আমাদের যারা যেখানে আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময়ে সামাজিক সাংস্কৃতিক ভাইয়েরা আছেন, লিডারশিপের আপনাদের প্রথম ট্রেনিংটা ছাড়া কাউকে কোনো ডাকবেন না, দরকার নাই। প্রয়োজনে একটা মিছিল না হইলে আপনার অনেক কিছু হবে না, কিন্তু একটা মিছিল হতে গিয়ে অনেক কিছু ধ্বংস করা, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। ওটা করতে গেলে আপনার হিতে বিপরীত হবে। অতএব আমাদেরকে যারাই যে আন্দোলন করবেন, সবার আগে আপনার ম্যানিফেস্টো ঠিক করে নেবেন আপনার কাজ কি। আমি বিশ্বাস করি দুষ্কৃতিকারীরা, ষড়যন্ত্রকারীরা, নিশ্চিত থাকেন পুলিশ যদি তাদেরকে সঠিকভাবে গ্রেপ্তার করে তারপরে আইনের আদালতে আনতে পারে, আমি বিশ্বাস করি ষড়যন্ত্রবাজরা বেশিরভাগ এবং যারা এই অপকর্ম করেছে সবই আওয়ামী লীগের লোক পাবেন, আমার ধারণা। যদি এই ধারণা মিথ্যা হয় আমি জানি না, কারণ আমি এখন পর্যন্ত ভালো মনের কোনো ধরনের মানুষ আমি পাইনি, ওখানে দেখিনি। তারপরেও যদি কেউ থেকে থাকে, সে যেই হোক, তাকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আর চোর, ডাকাত, গুন্ডা, এদের তো কোনো পরিচয় নাই। একটা দোকানে আপনার জুতা চুরি করা, সে কি মানুষের মধ্যে পড়ে নাকি? সিনেমার আপনার যে কোনো জায়গায় একটা ধরনের সমস্যা তৈরি করলে সে কি মানুষের মধ্যে পড়ে নাকি? যার কাজ সে করবে, যার কাজ মসজিদে যাওয়ার যাবে, যার কাজ রাস্তার অন্য কাজ করার করবে। আপনার কাজ দাওয়াত দেওয়ার, আপনার কাজ আহ্বান করার, আপনার কাজ মানুষকে মেসেজটা পৌঁছে দেওয়ার। অতএব আমি মনে করি বাংলাদেশের যে কোনো পণ্য বয়কটের যে আমরা আহ্বান বাংলাদেশের বিভিন্ন মানুষ দিচ্ছে, আহ্বান চলবে, কিন্তু কারো উপরে জুলুম না হয়, কারো উপরে আক্রমণ না হয় এবং অন্যায়ভাবে কিছু না হয়। যদি কিছু করতে চান প্রশাসনকে জানিয়ে দেন, প্রশাসনিকভাবে আইনগতভাবে কোনো কিছু নিষিদ্ধ থাকলে নিষিদ্ধ হবে, নিষিদ্ধ না থাকলে যেমনভাবে চলার তেমনভাবে চলবে। কিন্তু আপনাদের মতো করে দেশে একটি সুন্দর ষড়যন্ত্র করা যাবে না, তাইলে বাংলাদেশের যে সুন্দর ভবিষ্যৎ সেটা ধ্বংস হবে। আর ধ্বংস ওরাই করবে। আওয়ামী লীগ বসে আছে ধ্বংস করার জন্য। আপনি কি মনে করেন নাকি আওয়ামী লীগ আপনার বন্ধু? আপনার বন্ধু হইলে পাসপোর্ট দিয়ে ওই দেশের নাম সরাই দেয়? আপনার বন্ধু হইলে তারা ওই দেশ থেকে মেশিন কেনে? আপনার বন্ধু হইলে গোপনে সজীবজের জয়ের সাথে ওদের সাথে বৈঠক হয়? এরা তো ধান্দাবাজ, 24 ঘন্টা বসে আছে আপনাকে বিপদে ফেলানোর জন্য। বুঝতে হবে প্রিয় বন্ধুরা আমার, আবেগ আমাদের থাকবে, সেটার প্রতি সম্মান জানানোর কারণেই তো বাংলাদেশের আজকে সবাই মিছিল দিয়েছে। দ্যাটস ফাইন। আবার আগামী 12 তারিখে আমাদের সারা বাংলাদেশের বিখ্যাত আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, তারপরে আমাদের শায়েক আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি সহ বিভিন্ন পেশার, ধর্ম পেশার পেশাজীবী মানুষ, আমি সহ আমরা সেখানে উপস্থিত থাকব। আমরা শাহবাগ থেকে আপনার মানিক মিয়া অভিনিউ পর্যন্ত বিকাল 3টায় সেই প্রোগ্রামে আপনারা থাকবেন, সবাইকে দাওয়াত। কিন্তু হতে হবে সুশৃঙ্খল। জাস্ট আমাদের প্রোটেস্টটা হবে আমাদের এই অপকর্মের বিরুদ্ধে, সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে, শিশু হত্যার বিরুদ্ধে। এই আমাদের শান্তিপূর্ণ সমাবেশ কিংবা শান্তিপূর্ণ আমাদের কাজ, সেটা আমাদের দায়িত্ব এবং সেজন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিলাম। আন্তর্জাতিক নানান উদ্যোগে জামাত শিবিরের রাজনীতি অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে। 1971 কেন্দ্রিক জামাতের যে দুর্বলতা, সেটা ধীরে ধীরে ঘুচে যাচ্ছে। 24-এর মাধ্যমে 71 রিপ্লেসড হচ্ছে। 24
নতুনভাবে সামনে আসছে। দর্শক, এই সরকারের সিদ্ধান্তেই জামাতের এই উপকারটা হয়েছে। যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অধিদপ্তর করা হয়েছে বা হচ্ছে, এবং মুক্তিযোদ্ধাদের যেরকম ভাতা দেওয়া হতো সেরকম এই জুলাই বিপ্লবে আহত নিহতদেরকে ভাতা দেওয়া হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে। মানে মুক্তিযোদ্ধারা যে সম্মান পেত সেম সম্মান পাচ্ছে, সেম আর্থিক দিক থেকে সেম সার্টিফিকেট পাচ্ছে, কার্ড পাবে। এখন এটা স্বাভাবিক যে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল বাংলাদেশ থেকে, তারা এখনো ব্রিটিশ সরকারের ভাতা পান, কিন্তু সেটা বাংলাদেশে কোনো বিশেষ সম্মান হিসাবে পরিগণিত হয় না, কারণ সেটা অনেক পুরনো। এটা অনেক বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এটা তো 1971 সালে মুক্তিযুদ্ধের চাইতে বড় কিছু না, বিশ্বযুদ্ধ। আর 71 মুক্তিযুদ্ধ তো একটা সিভিল ওয়ার টাইপের। এরকম অনেকটা যে 71 পুরনো, 71-এর মুক্তিযোদ্ধারা কিছুদিন পর কেউই জীবিত থাকবে না, সবাই জাস্ট বইতে পড়েছি, এর চাইতে বেশি কিছু না। বা অল্প কিছু মুক্তিযোদ্ধা এখন জীবিত আছে। এরপরে আমাদের লাইমলাইটে আসবে 24-এর মুক্তিযোদ্ধারা, এবং সরকারের সিদ্ধান্ত অনেকটা সেম অ্যালাইনমেন্টে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অধিদপ্তর, এবং এই জুলাই বিপ্লবের যোদ্ধারাই সুযোগ সুবিধা পাচ্ছে। এখন কে মুক্তিযুদ্ধ কে মুক্তিযোদ্ধা এটা নিয়ে কিন্তু সমাজে তেমন আলোচনা হয় না। কে জুলাই যোদ্ধা কে জুলাই বিপ্লবের কার্ডধারী এটা নিয়ে আলোচনা হয়। তো এই বিষয়টা কিন্তু 71-কে অনেকটা ভুলিয়ে দেয়, এবং এটা জামাতের জন্য ভালো। কারণ 24-এ জামাতের লোকজনেই 24-এর জুলাই যোদ্ধা, তাদের একটা বড় অংশ এখানে আছে আহত নিহতদের তালিকায়। অতএব তারা এখন এটাকে ওন করতে পারছে, বাংলাদেশকে ওন করতে পারছে ভালোভাবে। তাদের সে 71 দুর্বলতা ধীরে ধীরে কেটে যাচ্ছে। এই বিষয়টা আন্তর্জাতিক কমিউনিটিও এগিয়ে আসছে। এর মধ্য দিয়ে 71 আরো বেশি অপ্রাসঙ্গিক হবে, 24 আরো বেশি প্রাসঙ্গিক হবে, এবং এর মধ্য দিয়ে জামাতের রাজনীতি আরো উচ্চতা পৌঁছে যাবে। আপনি যাই বলেন, 71 সালে জামাত অপরাধ করুক বা না করুক, স্বাধীনতার বিরোধিতা তো করেছিল। তো এটা যতদিন পর্যন্ত জাতি ভুলে না যাবে, বা এটা যতদিন পর্যন্ত অপ্রাসঙ্গিক না হবে, ততদিন পর্যন্ত জামাতের দুর্বলতা থাকবে সামগ্রিকভাবে ক্ষমতায় আসার জন্য। নিজস্ব বলায় সমস্যা নেই, কারণ জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল, এটা জেনে শুনেই তো জামাতের লোকজন জামাত করে। এখন জামাতের লোকজন যারা জামাত করে তাদের ভোটে তো আর ক্ষমতা আসা সম্ভব না। ক্ষমতা আসতে হলে আরো অনেক বেশি ভোট দরকার। এটা হবে 71 যদি এই প্রজন্ম ভুলে যায়, বা 71 যদি অনেকটা অপ্রাসঙ্গিক হয়, বা 71 যদি রিপ্লেসড হয় 24-এর মাধ্যমে, এটাই হতে যাচ্ছে। দেখেন, এই 24 কেন্দ্রিক যত আলোচনা হবে, যত বই পুস্তক লেখা হবে, এরা যত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে, এরা যত টাকা পয়সা পাবে, রাজনীতিতে এই 24 কেন্দ্রিক যত দল প্রতিষ্ঠিত হবে, তত 71 ইস্যুটা আস্তে আস্তে ধামাচাপা পড়বে বা হারিয়ে যাবে। এটাই জামাতের রাজনীতির জন্য একটা বড় সুখবর। এরকম আরেকটা খবর, ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু এই 24-এর আন্দোলনকে যেভাবে দেখছে, তাতে 71 অনেকটা চাপা পড়ে যাচ্ছে। 71 নিয়ে কথা বলার সুযোগ নেই। আর 71 আমরা সবাই মানি, 71 সেটেল ইস্যু, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। কিন্তু 24-এর পক্ষে বিপক্ষে শক্তি আছে, এটা নিয়ে রাজনীতি করার জায়গা আছে। জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের সহায়তা 20 লাখ ইউরো দেবে ইইউ। দেখেন, 20 লাখ ইউরো মানে কিন্তু বিশাল অ্যামাউন্ট। এই 20 লাখ ইউরো দেবে, এর মাধ্যমে বিদেশিরা এখন এই 24 বিপ্লবীদের, 24-এর আওয়ামী লীগ এটাকে বলে মৌলবাদীদের হামলা, ষড়যন্ত্র সরকার পতনে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এই বিপ্লবে আক্রান্তদের বিশাল অ্যামাউন্টের টাকা দেয়, অর্থ দেয়, এবং আরো অনেক দেশ দিচ্ছে। তো এর অর্থ কি, যে এই 24 এখন আমাদের রাজনীতির মূল। বিদেশিরাও এই যত টাকা পয়সা দিবে, যত সামনে আনবে 24-কে, তত 24 ভিত্তিক বাংলাদেশ হবে, 24 আলোচনায় থাকবে, 71 কম আলোচনা হবে। এটা জামাত শিবিরের জন্য একটা বিশাল অর্জন, সুখবর। 71 কেন্দ্রিক তাদের দুর্বলতা ধীরে ধীরে ঢেকে যাবে আমি মনে করি। কারণ ইউরোপীয় ইউনিয়নও টাকা দেয়, মানে এটা একটা যুদ্ধ, এটা একটা বৈধ মুক্তিযুদ্ধ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন স্বীকৃতি দিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার বা পৃথিবীর বিভিন্ন দেশ
যদি জুলাই অভ্যুত্থানে আহতদের অর্থ দেয়, এর অর্থ কি দাঁড়ালো? যে সবাই এটাকে এক ধরনের মুক্তিযুদ্ধ হিসাবে বা ঐতিহাসিক একটা ঘটনা হিসাবে স্বীকৃতি দিচ্ছে, পজিটিভ হিসাবে। তাহলে এটাই রাজনীতিতে আলোচিত হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটা সামনে। দেখেন 71 নিয়ে রাজনীতি তো ভারত জিয়ে রেখেছে, নইলে 71 নিয়ে রাজনীতি করার তো কিছু থাকে না 54 বছর পর। এখন ভারতের হেজিমনি না থাকলে এমনিতেই 71 ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তো এই যে উদ্যোগ, জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের সহায়তায় 20 লাখ ইউরো দেবে ইউ, এর মধ্য দিয়ে 71 কেন্দ্রিক 24 কেন্দ্রিক বাংলাদেশ আরো সামনে এগোবে। এটা জামাতের জন্য খুবই পজিটিভ। জুলাই অভ্যুত্থানে সহিংসতায় মারাত্মকভাবে আক্রান্ত 8,000 জনকে সহায়তা দিতে একটি প্রকল্প চালু করছে ইউরোপীয় ইউনিয়ন। এরকম ইউরোপীয় ইউনিয়ন যেহেতু করেছে, সামনে আরো অনেক প্রজেক্ট এরকম দেখবেন আপনারা। প্রকল্পটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে, এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার। দি পাথওয়েজ টু হিলিং, a survivor-centered approach to address violence and human rights violations প্রকল্পে 20 লাখ ইউরো বরাদ্দ দিয়েছে ইউ। 2026 সালের আগস্টের আগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। জুলাই আগস্টের সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের শারীরিক মানসিক উন্নতি ও সুস্থতার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সামাজিক সংহতি জোরদার ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এই অর্থ খরচ করা হবে। দেখেন, সামাজিক সংহতি জোরদার করা হবে, এর মানে সমাজে দাপিয়ে বেড়াবে জুলাই যোদ্ধারা, আর 71 মুক্তিযোদ্ধা তো মারাই যাচ্ছে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যতদিন এই প্রয়োজনীয়তা অনুভব করবে ততদিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়। এসব লক্ষ্য বাস্তবায়নে তাদের পুনর্বাসন ও চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়া যারা শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন তাদেরকেও সহায়তা উপকরণ সরবরাহ করা হবে। আক্রান্তদের ঔষধজাত পণ্য অগ্রাধিকারের ভিত্তিতে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং নিশ্চিত করা হবে। এছাড়া উপার্জন খাত বৈচিত্র্য আনতে সহায়তা করা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। গত বছর অভ্যুত্থানে আহত ছাত্র, শ্রমিক, সাংবাদিক ও তাদের পরিবার সহ অন্যান্যদের এই সহায়তা দেওয়া হবে। ইউ দূতাবাস জানিয়েছে, সরকার অন্যান্য অংশীজনদের সহায়তা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেও এটি অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। যে দর্শক, বাংলাদেশ হচ্ছে এখন জুলাই ভিত্তিক বাংলাদেশ, 71 ভিত্তিক বাংলাদেশ, এটা বলার সময় মনে হয় শেষ। পৃথিবী এটা মেনে নিচ্ছে, মানে আন্তর্জাতিক সম্প্রদায় একে একে এভাবে জুলাই বিপ্লবের পক্ষে এগিয়ে আসছে। এটাকে একটা হিস্ট্রিক্যাল একটা ইভেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে এ বিষয়ে নিঃসন্দেহে কোনো অগ্রগতি হবে। এরপরে দেখবেন সৌদি আরব, কাতার, এমনকি আমেরিকাকে তো সরাসরি হাসিনা নিজেই দায়ী করে। এরকম অনেকে দেখবেন যে এটাকে একটা বড় ইভেন্ট হিসেবে স্বীকৃতি দিবে। তাহলে 71 একটা ইভেন্ট আর 24ও একটা ইভেন্ট। তো 24 ঘটার পর 71 নিয়ে তেমন আলোচনা থাকবে না, এটা অনিবার্য। নতুন প্রজন্ম 71 নিয়ে এভাবে ইন্টারেস্টেড নয়। আর 71 আমরা সবাই মেনে নিয়েছি, আর আমরা দেখি নাই, শুনেছি। অতএব এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন কেমন, কোন অবস্থাতে আছে, কে কি রাজনীতি করছেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমার কাছে যেটা মনে হয় সেটি বলে নেই এক কথায়। আমার কাছে মনে হচ্ছে যে পুরো বাংলায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, যদি কেউ রাজনীতি এই মুহূর্তে করে থাকেন বা করে চলেছেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। আর আমরা যারা বাকি সবাই আছি, তারা এই মুহূর্তে রাজনীতি করতে পারছি না, রাজনীতি করছি না, রাজনীতি করার সামর্থ্য হারিয়ে ফেলেছি, অথবা আমরা অন্য কিছু করছি। কি করছি? ধরুন, একজন আমাদের মধ্যে যারা আছেন, আমরা কেউ কেউ বিভিন্ন টেলিভিশন স্টেশন দখল করা, এবং সেই টেলিভিশন স্টেশন দখল করে আওয়ামী লীগের যারা মালিক তাদেরকে নিরাপত্তা দেওয়া, অথবা সেই টেলিভিশন স্টেশনের একটা মালিকানা পাওয়ার জন্য আমরা সব কিছু ভুলে গেছি, রাজনীতি বাদ দিয়ে দিয়েছি। 15 বছর যে রাজনীতি করেছি বাদ দিয়েছি। আমরা কোনো বৃহৎ শিল্প গ্রুপ, তাদের দালাল হওয়ার জন্য, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা
ব্যস্ত আছি। আমরা সংবাদপত্রে বিভিন্ন টেলিভিশন, তারপরে পত্রপত্রিকা, এগুলোর সাংবাদিক, সম্পাদক, এগুলো হওয়ার জন্য প্রথমে দৌড়াদৌড়ি করেছি, ভীষণ রকম সংগ্রাম করে এক গ্রুপকে বের করেছি। তারপর আমরা হয়েছি, আবার আমাদেরকে বের করার জন্য আমাদেরই ভাই ব্রাদার অন্য গ্রুপ প্রাণান্ত চেষ্টা করছে। কেউ 5 লাখ টাকা বেতন, কেউ 4 লাখ টাকা বেতন, কেউ 2 লাখ টাকা বেতন, কেউ একটা বাড়ি, কেউ একটা ফ্ল্যাটের জন্য আমাদের এইরকম বুদ্ধিভিত্তিক যে জায়গাতে, এটাতে এক ধরনের মহামারী তৈরি হয়ে গেছে। এরপর জায়গা, জমি, শিল্প, কলকারখানা এগুলো দখল করা, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতাদের অনেক সুন্দর সুন্দর বান্ধবী ছিল, সে সকল বান্ধবীদের দখল নেওয়া, তাদের সাথে তাদের দায়িত্ব নেওয়া এবং তাদের দেখভাল করা এবং তাদের টাকা পয়সা, তাদের হারামের টাকা পয়সার যোগান দেওয়ার জন্য আমরা একটা গ্রুপ চেষ্টা করছি। আওয়ামী লীগ জমানাতে যে সকল ব্যাংক হয়েছিল, বিমা হয়েছিল, সেই ব্যাংক বিমাগুলো দখল করা, সেই ব্যাংক বিমাগুলো পরিচালনা করা এবং সেইগুলো থেকে অর্থ উপার্জন করা, এর জন্য আমরা একটা বিরাট গ্রুপ ব্যস্ত আছি। আচ্ছা, আমরা কিন্তু সবাই এই কাজগুলো যারা করতাম বা করছি, আমাদের একটা রাজনৈতিক ইতিহাস ছিল, লড়াই ছিল, সংগ্রাম ছিল, মামলা ছিল, মোকদ্দমা ছিল। উই হ্যাভ ফরগটেন এভরিথিং। আমাদের মধ্যে যারা সরকারি কর্মকর্তা ছিলেন, তারা এখন কেউ, যাদের চাকরির বয়স আছে, তারা চাকরি অনেকে পেয়ে গেছেন, অনেকে ফেরত পেয়েছেন, অনেকে বেনিফিট ফেরত পেয়েছেন। তারপর অনেকে আবার এগুলোর বাইরে গিয়ে নতুন সমস্যা সৃষ্টি করে নতুন নতুন পদে বিভিন্ন জায়গাতে নিয়োগ বদলি তদবির করে মাসে কোটি টাকা ইনকাম করার জন্য আমাদের একটা বিরাট সিন্ডিকেট আমরা তৈরি করে ফেলেছি। এবং গত 7-8 মাসে আমরা মূলত এইগুলোর বাইরে, এই সেক্টরে আমলা কামলা, অর্থাৎ খুবই যাকে বলে আইন বলেন, আদালত বলেন, বিচার বলেন, সালিশ বলেন, সব জায়গাতে আমরা এই কাজগুলো করে চলেছি। এরপর আমাদের মধ্যে কিছু লোক, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ রেখে কেউ রাষ্ট্রদূত হওয়ার চেষ্টা করেছি, কেউ কোনো কন্ট্রাক্ট পাওয়ার চেষ্টা করেছি, কেউ কোনো বাস টার্মিনাল পাওয়ার চেষ্টা করেছি, কেউ সিবিআইয়ের কোনো নেতা হওয়ার চেষ্টা করেছি। অনেক উপদেষ্টাদের সাথে সম্পর্ক করে 2-4টে টেন্ডার, 2-4টে নিয়োগ বদলি, নানা রকম চেষ্টা ফন্দি ফিকির আমরা করে যাচ্ছি। ফলে রাজনীতি করার মতো সময় আসলে আমাদের ওই সমস্ত লোকজনের নেই। আমাদের মধ্যে একটা বিরাট অংশ তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে বিশেষত লাখ লাখ লোক, যাদের একসময় কোনো কাজ ছিল না, রুটি রুজি ছিল না, অভাব ছিল, এবং এখন যেটা বলা হয় যে অনেক উপদেষ্টা যারা মেসে থাকতেন, তারপরে পাবলিক বাসে চলতেন, তারা এখন দামি গাড়িতে চড়েন, দামি ঘড়ি পরেন, ভালো খাবার দাবার খান। তো এই কথা আমাদের অনেকের বিরুদ্ধে আরও নিষ্ঠুরভাবে প্রযোজ্য যে আমাদের একটা বিরাট অংশ আমরা পালিয়েছিলাম, গর্তের মধ্যে ছিলাম, ইঁদুরের মতো ছিলাম, আমাদের কোনো ম্যাচে থাকার মতো অবস্থা ছিল না। কিন্তু আমরা এখন এই অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের ফেলে যাওয়া মার্সিডিজ গাড়িগুলো আমরা কিনেছি, দখল করেছি, তারপর তাদের শিল্প কলকারখানা দখল করেছি এবং আমাদের তেলে ঝুলে আমাদের অবস্থা টইটুম্বুর এখন। এরপর আমাদের কিছু লোক আমরা রাজনীতি করার চেষ্টা করছি, কিন্তু সেই রাজনীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নয়, জামাতের সঙ্গে নয়, এর 90% আমরা রাজনীতি করছি নিজেদের দলের মধ্যে। অর্থাৎ কে এমপি প্রার্থী হবেন, কে হবেন না, কে মনোনয়ন পাবেন না, কে জেলা সভাপতি সেক্রেটারি হবেন না, তারপরে ওর দল বড় না আমার দল বড়, এসব নিয়ে আমরা তদবির, তারপরে এসব নিয়ে আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, গুতোগুতি আমরা করেই চলেছি। রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে, মারামারি হচ্ছে, অনেকের ইহুলীলা ভবলীলা
আমরা সাঙ্গ করে দিচ্ছি সারা বাংলাদেশে। এরপর আমরা চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি কর্মকাণ্ড করছি। তো এই কর্মকাণ্ডগুলো করে আমাদের রাজনীতি করার সময় আসলে কোথায়? রাজনীতি করার সময় আমরা বলতে গেলে পাচ্ছি না। আমরা শুধুমাত্র এখন রাজনীতি বাদ দিয়ে নির্বাচন করার ক্ষমতায় যাওয়ার যে অভিলাষ, যে ধান্দা, যে চেষ্টা, যে তদবির, ওটা আমরা করছি। এবং এই কাজ করতে গিয়ে আমাদের প্রতিপক্ষ, এই মুহূর্তে একমাত্র প্রতিপক্ষ, রাজনৈতিক অঙ্গনের প্রতিপক্ষ জামাত এবং তার সহযোগী যারা আছেন তারা আমাদেরকে খেলে দিচ্ছেন। এই কারণ হলো আমরা যে কাজগুলো করছি তারা সেই কাজগুলো তুলনামূলকভাবে কম করছেন, আর আঙ্গুল উঁচিয়ে বলছেন যে ওরা এই কাজগুলো করছে। ফলে আমাদের কাপড় চোপড় আসলে ঠিক নেই। এখন সব জায়গাতেই চোখে মুখে ময়লা আবর্জনা লেগে গেছে। অভিযোগের নিরন্তর যে তালিকা, সেই তালিকার সিল ছাপ্পর পড়ে যাচ্ছে আমাদের পোশাক আশাকে। আমি টাউট, আমি চাঁদাবাজ, আমি জাহেল, আমি জুলুম বাস ইত্যাদি নানা রকম সিল আমাদের পোশাকে, চোখে মুখে পড়ে যাচ্ছে। এগুলো নিয়ে মানব সমাজে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা মনে করছি যে কেউ আমাদের বুঝতেছে না, আর আমাদেরকে যারা দেখছে তারা সবাই আমাদের যে এই শরীরের যে সিল ছাপ্পরগুলো যারা লাগিয়ে দিয়েছে কৌশলে সুকৌশলে বা আমরা নিজেরা, তো জনগণ সেই জিনিসগুলো দেখছে আর ধিক ধিক ধিক, সি 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 এই সমস্ত শব্দ করছে। আমরা যে নির্বাচনের কথা চিন্তা করছি, নির্বাচনে অংশগ্রহণের কথা চিন্তা করছি, এটি নিয়েও আমাদের সঙ্গে খেলাধুলা হচ্ছে। আর আমাদেরকে এই খেলায় ব্যস্ত রেখে রাজনীতি, রাজার যে নীতি, রাজা হওয়ার যে নীতি, রাজা হিসেবে টিকে থাকার যে নীতি, সেই কাজটি কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যেই যে চাল দিয়েছেন, এর ফলে বাংলাদেশে বেশ কয়েকটি কিংস পার্টি হয়ে গেছে। আমরা সমালোচনা করছি কিভাবে কিংস পার্টি হলো, কারা করলো, এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত কি জড়িত নয়, টাকা পেল কই, আগামীতে তারা কয়টি আসন পাবে, তারা কি টিকবে, এদের নাক দিয়ে এখনো দুধ গলে, মানে হোয়াট এভার মেবি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে বড়ি বা ট্যাবলেট বা যে স্যালাইন ছেড়ে দিচ্ছে, আমরা ওটা সঙ্গে সঙ্গে গলদগরণ করছি, খেয়ে ফেলছি। স্যালাইন খেয়ে আমরা আমাদের ডায়রিয়া নিয়ন্ত্রণ করছি, বা গুলি মানে বড়ি খেয়ে আমরা সেই কোষ্ঠকাঠিন্যর শিকার হচ্ছি, কোতাকুতি করছি। এটা রাজনীতির একটা নিদারুণ খেলা তিনি খেলে চাচ্ছেন, এই তার যে কিংস পার্টি বলেন, যা কিছু বলেন সেটার মাধ্যমে। 2 নম্বর হলো যে আমরা তাকে সব কিছুর ঊর্ধ্বে রেখে তাকে আমরা দেবতা মানছি, তাকে আমরা দণ্ডমুণ্ডের কর্তা মানছি, তার কাছে আমরা সবাই চাচ্ছি, তাকে আমরা বন্ধু মনে করছি, তাকে আমরা মুরব্বী মনে করছি। এবং আমাদের যত অনুনয় বিনিময়, আমাদের যত করুণা, যত ভিক্ষার যে আরতি, দুহাত তুলে ভিক্ষার আরতি, সবই ডক্টর ইউনূস কেন্দ্রিক। ওনার কাছে আমরা যেভাবে সবাই চাচ্ছি, তার 10 ভাগের 1 ভাগ অনুনয় নিয়ে, বিনয় নিয়ে, বন্ধুত্ব নিয়ে যদি আমরা শেখ হাসিনার কাছে এইভাবে চাইতাম, যমুনায় গিয়ে আমরা যেভাবে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, যেভাবে আমরা ভিক্ষুকের মতো সেখানে গিয়ে ধর্ণা দিচ্ছি, সেভাবে যদি আমরা গণভবনের সামনে যেতাম, যেভাবে আমরা তাকে ভয় পাচ্ছি, এখন তার লোকদেরকে ভয় পাচ্ছি, ছাত্র সমন্বয়কদেরকে ভয় পাচ্ছি, ওভাবে যদি আমরা ছাত্রলীগকে, যুবলীগকে ভয় পেতাম, আমরা যদি তাদেরকে চ্যালেঞ্জ না জানাতাম, তাহলে আমাদের জীবনে এত দুর্ভোগ অশান্তি হতো না। ফলে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শিশু। আওয়ামী লীগ কুয়াতুল মুসলিমিন বা কুয়াতুল আওয়ামী লীগ, কুয়াতুল হিন্দ, কুয়াতুল মোদি, এগুলো দেখানোর চেষ্টা করেছে। ফলে রাজনৈতিক অঙ্গনে সংঘর্ষ এবং সংঘাত অনিবার্য ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই দেখাচ্ছেন না, কোনো কিছু বলছেন না, শুধু শুনছেন। তারপরে যা কিছু বলছেন, এই তার সেই বক্তব্য কি পূবে যাচ্ছে না পশ্চিমে যাচ্ছে, ডিসেম্বরে যাচ্ছে না জুনে যাচ্ছে, হবে কি হবে না, কোনো কিছুই
আমরা বুঝতে পারছি না, না বুঝে আমরা চলে আসছি। আর আসার পর আমরা বলছি কেন গেলাম, কী জন্য গেলাম, আর যাব কি যাব না, আর যাব না ইত্যাদি বিষয় নিয়ে যখন কনফিউশন, কয়দিন পর তিনি যখন আবার ডাকছেন, আমরা সদল বলে সবাই দৌড়ে যাচ্ছি। কখনো ইফতার করতে যাচ্ছি, কখনো ঈদের কোলাকুলি করতে যাচ্ছি, কখনো ঐক্যমত্য গঠন করতে যাচ্ছি, কখনো ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি। উনি যখন যে নাটকটা করছেন, যখন যে রাজনীতি করছেন, যখন যে পরিবেশ করছেন, প্রেক্ষাপট করছেন, সিনিয়রি তৈরি করছেন, যে যা কিছু করছেন সব কিছুতেই আমরা রেসপন্ড করছি। ইট মিনস তিনি রাজনীতির পাকা খেলোয়াড়। তিনি খেলছেন আর আমরা দৌড়াচ্ছি, তিনি খেলছেন আমরা দৌড়াচ্ছি, আর তার যারা লোকজন তারা তালি বাজাচ্ছে আর হাসছে, দৌড়াও, আরো জোরে দৌড়াও, আরো দৌড়াও, আগে যাও, ফার্স্ট হও। জামাত ফার্স্ট হবে না বিএনপি ফার্স্ট হবে, হেফাজত ফার্স্ট হবে না চরমোনাই ফার্স্ট হবে, দৌড়ে আরো জোরে দৌড়াও। সবাই চেষ্টা করছেন। এটা একটা রাজনীতি, ইটস এ আর্ট অফ পলিটিক্স। অনেক আগে সানঝু দ্য আর্ট অফ ওয়ার লিখে গেছেন। আর এই যুগে এসে আমাদের নোবেল লরিয়েট, বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে রাজনীতি করছেন আমাদের সবার সঙ্গে, আমরা সেই রাজনীতির মোহে, সেই রাজনীতির আকর্ষণে, তো সেই রাজনীতির আলোকের চারিপাশে যে নৃত্য করছি, এমন নৃত্য জোনাকি পোকা করে না। অন্ধকার অমাবস্যা রাতে জোনাকি পোকা রাতে করে না। এমন নৃত্য মোমবাতি জ্বালালে তার চারিদিকে উই পোকা করে না। আমরা যে নৃত্য করছি, এমন নৃত্য অন্য কোনো শিশুও করে না। শিশুর সামনে একটা খেলনা পুতুল দিলে বা তাকে একটু ওলে ওলে বাবা, তুলু তুলু বাবা, আতো আতো বাবা, এরকম করলে শিশুরা যেভাবে খেলাধুলা করে, দৌড় দেয়, হাসে, কিলকিল কিলকিল করে, একটু গুদগুদানি দিলে সুরসুরি দিলে, গাল ধরে একটু টান দিলে শিশুরা যেভাবে হাসে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতির কাছে ওভাবেই অসহায় হয়ে পড়েছি, ওভাবেই আমরা রেসপন্ড করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, যে বাটা শোরুম থেকে বাটা শোরুম বয়কট করতে গিয়ে সেখান থেকে আরও লুট করে নিয়ে আসতেছেন মানুষজন, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।